যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। অনাকাঙ্ক্ষিত টিউশন। স্টুডেন্টদের জন্য দ্বিতীয় সোনার হরিণ হলো একটি টিউশন খুঁজে বের করা, আর এই সোনার হরিণ পাওয়া এত সহজ নয়। যাই হোক, আমি অনেক কষ্টে একটি সোনার হরিণ ধরতে সক্ষম হয়েছি। সম্মানীয় কম নয়, ভালোই। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে পড়াতে হবে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান আর গণিত। প্রথম দিন টিউশনে গেলাম, স্টুডেন্টদের বাবার সাথে কথাবার্তা বলে স্টুডেন্টকে পড়াতে গেলাম। স্টুডেন্ট আমাকে সালাম দিয়ে সুন্দর একটা রুমে নিয়ে গেল। সুন্দর করে সাজানো গোছানো পড়ার টেবিল, সব কন্ডিশন আমার মনের মতো, তাই পড়ানো শুরু করেছি। 1 ঘন্টা পড়ানোর পর খুব ভারী করে এক গাদা টিফিন আসে। ভোজন করতে করতে পড়াতে থাকি। মাসের 1 তারিখ হতে না হতেই সম্মানিত একটি খামে ভরে দিয়ে যায়। খামটা খুলে লাল লাল হরিণ ছানাগুলো দেখতে ভালোই লাগে। এভাবেই কেটে যায় দিন এবং মাস, একে একে 3টি মাস। একদিন টিউশনে যাচ্ছি, রাস্তায় অনেক জ্যাম, সাথে হালকা বৃষ্টি, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। হালকা ঠান্ডা বায়ু বাসের জানালা দিয়ে ঢুকে আমার শরীর শীতল করে দিচ্ছে। আজ টিউশন টাইম থেকে প্রায় 30 মিনিট পরে টিউশনে ঢুকলাম। দরজার সামনে দাঁড়িয়ে প্রতিবারের মতো কলিং বেল বাজাতে লাগলাম, কিন্তু আজ কেউ খোলেনি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি চলে আসলাম। পরের টানা 3 দিন এভাবে গিয়েছিলাম, আগের বারের মতো কেউ দরজা খোলেনি। অনেকক্ষণ পর খেয়াল করলাম যে দরজায় একটি তালা লাওয়া, এবং তালাটি এতই পুরাতন যেন অনেক অনেক বছর আগে ঝুলানো হয়েছে। আমি তেমন কিছু ভাবিনি, ভেবে নিলাম হয়তো কোনো জরুরি কাজে ওনারা দেশের বাড়িতে গিয়েছেন। নিচে নেমে দেখলাম গেটে বয়স্ক একজন দারোয়ান বসা। আমি দারোয়ানকে জিজ্ঞেস করলাম, 3 তলার আঙ্কেলরা কি বাসায় গিয়েছে? উনি আমার দিকে এমন অবাক হয়ে তাকালো যেন আমি বিশাল কোনো অপরাধ করে ফেলেছি এই প্রশ্নটি করে। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন, কি হয়েছে? আপনি তাহলে এতদিন 3 তলায় পড়াতে যাইতেন? হ্যাঁ। কোনো সমস্যা? কন্যা, আপনি কি আমার সাথে মজা করতেছেন? জি না আঙ্কেল, আমি এতদিন 3 তলায় 22 নম্বর রুমে পড়াতে যেতাম। ধারণাকে আমাকে জানালেন, এই বিল্ডিং এ 3 তলা আজ থেকে 50 বছর ধরে বন্ধ, কোনো ভাড়াটিয়া থাকে না। আপনি কি বলতেছেন এগুলা? আপনি কি পাগল? আমাদের কথা শুনে নিচতলায় আরো ভাড়াটিয়ারা বের হয়ে এসে ওনারা আমাকে কনফার্ম করে যে এই বিল্ডিং এ আসলেই 3য় তলায় 50 বছর কোনো ভাড়াটিয়া থাকে না, একটি দুর্ঘটনার জন্য। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি আর কোনো কথা না বলে চলে আসলাম। কিন্তু কি হচ্ছে আমার সাথে কিছুই আমার মাথায় ঢুকছে না। আমি এতদিন তাহলে জিনের বাচ্চাকে পড়ালাম নাকি অন্য কাউকে পড়ালাম? কে ছিল তারা? তারা কেন আমাকেই বেছে নিল, আমাকে টাকা দিল? এখন আমার সোনার হরিণ খোঁজার ইচ্ছে নেই। ওয়াজিব ভুঁইয়া, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। থ্যাংক ইউ সো মাচ। খালি আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। এই যে আপনি বলেছেন যে আপনি দারোয়ানের সাথে কথা বলেন, প্রথম দিন যখন আপনি পড়াতে গিয়েছেন, বা এই 3 মাসের মধ্যে একবারও কি দারোয়ান আপনাকে জিজ্ঞেস করেনি যে আপনি কোথায় যাচ্ছেন? এই প্রশ্নটি রইল। আমাদের স্টোরি পাঠিয়ে দেবেন russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। একই জলের বুদবুদ ভেসে আসছে, মনে হচ্ছে যেন কিছু একটা জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। চারিদিকটা ঘন অন্ধকারের চাদরে মোড়া, কিছু ঠিক করে ঠাহর করা যাচ্ছে না। তারই মাঝে এক পা করে সেই শব্দের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। গা ছমছমে পরিবেশটা সম্পূর্ণ অজানা ছিল তার কাছে। আর এখানেই বা তিনি কি করছেন? কিছুই বুঝে উঠতে পারছেন না। কয়েক মুহূর্ত পর হঠাৎই খেয়াল করলেন অন্ধকারের সমস্ত ঘরটার মধ্যে আসবাবপত্র টানা হেঁচড়া করার শব্দ ভেসে আসছে। মেঝের সাথে সোফা বা টেবিলের পায়ের ঘষায় উৎপন্ন বিশ্রী কর্কশ শব্দ কানে তালা ধরিয়ে দেবার উপক্রম করছে। পার এখন চলছে না, অবশ হয়ে এসেছে। আস্তে করে ফোনটা পকেট থেকে বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে গিয়েও বৃথা হলো সেই চেষ্টা। চার্জ নেই। অন্ধকারটা তখন একটু শুয়ে গেছে। এরই মধ্যে ঘরের মধ্যে নিশাচর প্রাণীদের
ছটফটানির শব্দ। একদল চামচিকা পাশের দীর্ঘকায় দরজার ফাঁক দিয়ে বেরিয়ে বাইরের আধারে মিলিয়ে যায়। অন্ধকারে সমগ্র বাড়িটা না দেখতে পেলেও এটুকু আন্দাজ করা যাচ্ছিল যে সম্ভবত এটি একটি প্রকাণ্ড বাড়ি, বা বাড়ি না বলে বাংলো বলা চলে। তবে এটুকু বোঝা যাচ্ছে যে বাড়িটা সেকেলের। শব্দের উৎস ক্রমশ স্পষ্ট ও কাছে শোনা যাচ্ছিল। আরো খানিকটা কাছে যাওয়ার পর লক্ষ্য করলেন ছোট্ট একটা দরজার ফাঁক, যা দিয়ে হালকা আলোক রশ্মি অন্ধকারের বুক চিরে বেরিয়ে আসার চেষ্টা করছে। শরীরটা ক্রমশ দুর্বল লাগছিল, যেন মনে হচ্ছে বহুদিনের ক্লান্তি ঘাড়ের ওপরে চাপানো। কোন রকমে গিয়ে দরজার ফাঁকে চোখ রাখতেই অবাক হয়ে যান। দেখেন একজন মহিলা, দেখে মনে হয় মাঝ বয়সী, পেছন ফিরে দাঁড়িয়ে কিছু একটা বাথটাবের মধ্যে চুবোচ্ছিল। পাশে অন্ধকার জড়ানো কোণায় আরো একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে। চোখ কচলে আর একটু স্পষ্ট দেখার চেষ্টা করতে তিনি যা দেখেন তা দেখার পর শরীরের প্রতিটা রক্তবিন্দু আতঙ্কে জমাট বাঁধার উপক্রম হয়। সেই বিভৎস হাড় হিম করা দৃশ্য সত্যি অকল্পনীয়। একটি 10-11 বছরের বাচ্চা ছেলে জলের মধ্যে হাবুডুবু খেয়ে আপ্রাণ চেষ্টা করছে জল থেকে উঠে আসার, কিন্তু একটু মাথা তুলতেই হিংস্রভাবে মহিলাটি আবারও জলের ভেতরে তাকে চিপে ধরছে। ছেলেটি চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না, গলায় এক ফোঁটা স্বর নেই। এইভাবে কয়েক মুহূর্ত যেতে না যেতেই ছেলেটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে জলের ভেতরে লুটিয়ে পড়ে। ব্যাপারটা এতটাই দ্রুততার সাথে ঘটে, মুহূর্তের আকস্মিকতায় হতভম্ব হয়ে যান। স্বার্থ চরিতার্থের কর্কশ বিভৎস হাসিতে সম্বিত ফিরতে লক্ষ্য করেন মহিলাটি আস্তে আস্তে ঘাড় ঘোরায়। উহ, সেই বিভৎস ভয়ঙ্কর দৃশ্য সহ্য করার মতো নয়। মহিলাটির মণিবিহীন চোখে মুখে অজস্র কাঁটা ছেঁড়ার দাগ, অর্ধেকটা মুখে মাংস নেই, তাজা চোয়ালের হাড় বেরিয়ে আছে, তা দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ে শাড়ি ভিজে যাচ্ছে। মহিলাটি নারী পুরুষ মিশ্রিত কর্কশ ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে হাসতে হাসতে বলে, কি কলকাতার বাচ্চা, তুই এখানে? সেই পরিস্থিতি আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করতে যাবেন, এমন সময় ধীরে ধীরে একটি কণ্ঠস্বর স্পষ্ট হতে থাকে। Excuse me, sir. We're ready to land at Patna Jaiprakash Narayan Airport in 30 minutes. So would you please fasten your seat belt? সাব্বিরজি আচমকাই ধড়ফড় করে জেগে ওঠেন। ঘুমটা ভাঙে একজন বিমানবালার ডাকে। নির্দিষ্ট টাইমে এয়ারপোর্টে নেমে গেটের বাইরে এসে দেখেন একজন বেঁটে কালো রোগা পাতলা লোক তার নামের প্ল্যাকার্ড নিয়ে সামনে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়ে এদিকে ওদিকে তাকাচ্ছে। সাব্বিরজি তার দিকে এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিতেই ড্রাইভারটি উৎসাহের সাথে লাগেজ ব্যাগটা কাঁধে নিয়ে তাকে পথ দেখিয়ে নিয়ে যায় গাড়ির দিকে। গাড়িতে বসতে বসতে সাব্বিরজি জিজ্ঞেস করলেন, আচ্ছা, ভাবেশবাবুর বাড়ি এখান থেকে কত দূর? উত্তরে ড্রাইভারটি জানায় যে বেশি না, ঘন্টা দেড়েকের রাস্তা। আর কিছু বলেন না সাব্বিরজি। মাথার মধ্যে তখনও স্বপ্নটা একরাশ চিন্তা নিয়ে ঘুরপাক খাচ্ছিল। কি মানে হতে পারে এই স্বপ্নের? 2015 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি। শীতটা সেবার বেশ জাঁকিয়ে পড়েছিল, যদিও শীতকাল প্রায় শেষের দিকে। এক সপ্তাহ আগেই ভাবেশবাবুর পাঠানো টিকিটের কপিটা মেইলে পেয়ে গিয়েছিলেন সাব্বিরজি। সেই মতো 17 জানুয়ারি বেরিয়ে পড়েন পাটনার উদ্দেশ্যে। দুপুর 2টোর ফ্লাইট। হিরাঝিল প্রসাদের নিকট সেই ভয়ঙ্কর শয়তানের সঙ্গে লড়ার দারুণ কিছু চোট পেয়েছিলেন রাবেয়া বিবি। তাই জিয়াউদ্দিন সাহেবের কথা মতো তিনি তার জগতে ফিরে যান। এদিকে জিয়াউদ্দিন সাহেব তার কিছু ব্যক্তিগত কাজের জন্য সেই মুহূর্তে সাব্বিরজির সাথে যেতে পারবেন না জানিয়ে 1 সপ্তাহ আগে চলে গেছেন। বলে গেছেন পরের সময় মতো তার সঙ্গে পাটনায় দেখা করে নেবেন। সাব্বিরজিও মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এবার তিনি নিজে একটু চেষ্টা করবেন এই সমস্যার সমাধানের জন্য। সবসময় তো আর জিয়াউদ্দিন সাহেব বা রাবেয়া বিবির সাথে থাকা সম্ভব হবে না। ফ্লাইট থেকে নেমে
ভাবেশবাবুর পাঠানো গাড়ি করে যতক্ষণে তাদের বাংলোয় সাব্বিরজি পৌঁছলেন ততক্ষণে সন্ধ্যা ঘন কুয়াশার অন্ধকারে ঘনীভূত হতে ব্যস্ত। বাংলোর ফটক পেরিয়ে ভেতরে যেতে যেতে লক্ষ্য করলেন এক বিশাল অট্টালিকা। আসলে ভাবিশ চৌধুরী পাটনার একজন নামী ব্যবসায়িক পরিবারের ছেলে। ওনার বাবা গণেশ চৌধুরী পাটনার একজন নামী ব্যবসায়ী। গাড়ি থেকে নামতেই দেখেন ভাবেশবাবু অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছেন। আপ্যায়ন করে ভেতরে নিয়ে যাওয়ার সময় সন্ধ্যার আবছা আলোয় বাগানে জ্বলে ওঠা টিমটিমে লাইটে সাব্বিরজি হঠাৎ খেয়াল করলেন বাগানে পাতাবাহার গাছগুলোর আড়ালে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা ফ্রক পরিহিত অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সাব্বিরজি ঘুরে ভালো করে দেখতে যেতেই সঙ্গে সঙ্গে মেয়েটি অদৃশ্য হয়ে যায়। ভাবেশবাবু সাব্বিরজি হঠাৎ থেমে যাওয়াতে বিস্ময়ে জিজ্ঞেস করেন, কি হলো সাব্বিরজি, হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, কিছু হয়েছে? উত্তরে ঘাড় নেড়ে না সূচক সম্বোধন করে হালকা হেসে তিনি বললেন, কিছু না, চলুন। সাব্বিরজি ঘরে প্রবেশ করলেন। আসলে তিনি জানতেন কিছু একটা অশরীরী শক্তি তাকে এই বাংলোর সীমানায় ঢোকার পর থেকে অনুসরণ করছে। ব্যাপারটা পরে দেখে নেবেন ভেবেই আর গুরুত্ব না দিয়ে বিশাল ড্রয়িং রুমে প্রবেশ করলেন। এটা ড্রয়িং রুম না বলে একটা বাদশাহী মহলের ছোটখাটো মজলিস বললে ভুল হবে না। সারি সারি সোফার সেট এবং নানান বহুমূল্য অ্যান্টিক বস্তু ও নিত্য নতুন আসবাবপত্রে সাজানো সেই আলিশান ড্রয়িং রুমের সবচেয়ে রাজকীয় সোফার দিকে সাব্বিরজিকে আপ্যায়ন করে তিনি নিয়ে যাওয়ার সময় সাব্বিরজি ভাবেশবাবুকে ওনার বাবার শরীর কেমন আছে জিজ্ঞেস করতে ভাবেশবাবু জানালেন, বাবা যেরকম ছিলেন সেরকমই আছেন, অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। ডাক্তারবাবু ঘুমের ওষুধ দিয়েছে, এখন উনি ওনার রুমে ঘুমোচ্ছেন। আপনাকে তো বলেছিলাম যে সেই ঘটনার পর থেকে উনি কোনোভাবে ঘুমোতে পারতেন না। ঘুমোতে গেলে শুধু মায়ের বিভৎস চেহারার স্বপ্ন দেখতেন। তাই ডাক্তারবাবু করাডোসের ঘুমের ওষুধ দিয়েছেন, এই জন্য একরকম সেন্সলেসের মতো তিনি ঘুমিয়ে যান সবসময়। এখানে বলে রাখি, সাব্বিরজি পাটনা যাওয়ার আগেই ভাবেশবাবুর কাছে জানতে পেরেছিলেন যে ওনার বাবা মাস দুয়েক আগে হঠাৎ সিঁড়ি থেকে পড়ে প্রচন্ড আঘাত পান, কোমরের নিচের দিকটায় সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়। মাসখানেক হলো হঠাৎ হঠাৎ করে মাঝে মাঝে রাত্রিবেলা বিকট চিৎকার করে উঠে বলতে থাকেন তাকে কেউ গলা কুচি কুচি করে জবাই করে তাজা রক্ত একদল শেয়ালকে খাওয়াচ্ছে। সাব্বিরজি জানতেন এসব তার মনের ভুল হলেও কেউ যে গণেশবাবুর সাথে মায়ার খেলা খেলছে সেটা আর নতুন করে বলে দেয়া লাগবে না। যাই হোক, আপ্যায়ন করে সাব্বিরজিকে সোফায় বসিয়ে একজন পরিচারিকাকে জল খাবার আনার কথা বলে ভাবেশবাবু বসতে যাবেন, এমন সময় হঠাৎই দোতলার একটি ঘর থেকে বিকট একটা চিৎকার ভেসে আসে এবং সেই সঙ্গে আশ্চর্যজনকভাবে একটি অডিও স্পিকারে কোরআন তেলাওয়াত পাঠ শুরু হয়। সাব্বিরজি অবাক হয়ে সেদিকে তাকান। ওনার জানা মতে ভাবেশবাবুরা হিন্দু সনাতন ধর্মী। সোফায় বসতে বসতে সাব্বিরজি বিস্ময়ে জিজ্ঞেস করলেন, এসবের মানে কি ভাবেশবাবু? আপনার বাড়িতে পবিত্র কোরআন তেলাওয়াত কে শুনছে? আর ওইভাবে বিকট একটা চিৎকার কে করছে? উত্তরে ভাবেশবাবু কিছু বলতে যাবেন, তার আগে সিঁড়ি দিয়ে নামতে নামতে একজন 30 বছরের সুদর্শন যুবক গম্ভীর স্বরে বলতে লাগলো, ওইভাবে চিৎকার করছিল সে আর কেউ নয়, আমার স্ত্রী সুদেশনা, ভাবেশ ভাইয়ের একমাত্র ছোট বোন, যার উপর নাকি একটি মুসলমান জিনের আসর হয়েছে। আমাদের এলাকায় একজন পীর সাহেব আছেন, এভাবে কোরআন শোনাতে বলেছেন তিনি, তাই এই অডিও স্পিকারে কোরআন তেলাওয়াতের রেকর্ড ছেড়ে দিলাম। এদিকে ভাবেশবাবু জানান, সেই জন্যই আমার এক বন্ধুর কাছ থেকে আপনার নাম্বারটা জোগাড় করে আপনার সঙ্গে যোগাযোগ করি। পবিত্র কোরআনের শব্দের সাথে সাথে মেয়েটির চিৎকারও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। এরপর সাব্বিরজি ভাবেশবাবুকে এ যাবৎ যা যা ঘটেছে তা সমস্ত খুলে বলতে বললেন। পরিচারিকাটি চা জলখাবার রেখে যেতে ভাবেশবাবুর অনুরোধে চায়ের পেয়ালাটা তুলে চুমুক দিতে যাবেন, এমন সময় হঠাৎ সাব্বিরজি লক্ষ্য করলেন যে পরিচারিকাটি একটু আগে চা জলখাবার দিতে গিয়েছিল সে ভয়ঙ্কর বিভৎস দৃষ্টিতে তার দিকে কটমট করে তাকিয়ে আছে এবং একটি ছুরি দিয়ে নিজের হাত কাটছে আর অট্ট হাসি দিচ্ছে। আসলে ড্রয়িং রুমের পাশে প্রকাণ্ড ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরটা পরিষ্কার দেখা যায় সেখান থেকে। সাব্বিরজি চায়ের কাপটা সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে রাখতে গেলে ভাবেশবাবু বললেন, কি হলো? জিজ্ঞেস করতে, কিছু না, খাওয়ার মন নেই, জাস্ট ঘন্টাখানেক আগেই ফ্লাইটে খেয়েছি, তাই আর ইচ্ছে করছে না।
আপনি বরং বলুন এই যাবৎ ঠিক ঠিক কি কি হয়েছে। এই বলে সাব্বিরজি চায়ের কাপটা রাখলেন। রান্নাঘরের সেই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর তিনি আঁচ করতে পেরেছিলেন এই জল খাবারে কিছু একটা সমস্যা আছে। ভাবেশবাবু বলতে শুরু করলেন, প্রায় বছর 10 হল মায়ের পাগলাটে স্বভাব দেখা দিয়েছিল। চিকিৎসা চলছিল। মা মাঝে মাঝেই অন্য মনস্ক হয়ে যেতেন, নিজে নিজেই কথা বলতেন, তবে বেশিরভাগ সময় সুস্থ থাকতেন, কিন্তু চুপচাপ থাকতেন। আত্মীয় স্বজনরা পরামর্শ দেয় সুদেষ্ণার বিয়ে দিলে হয়তো মেয়ের বিয়ে দেখলে মা সুস্থ হয়ে উঠবেন। সেই ভেবে সুদেষ্ণার বিয়ে ঠিক হয় আখিলের সাথে। আখিলেশ সুদেষ্ণার মামার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, আর আখিলেশ ও সুদেষ্ণা ছোট থেকেই একই স্কুলে কলেজে পড়াশোনার দরুন পূর্ব পরিচিত ছিল। তাই সবার পরামর্শে বাবা রাজি হন এই বিয়েতে। সেই মতো 2011 সালে তাদের বিয়ে হয়। যেহেতু সুদেষ্ণা বাড়ির একমাত্র মেয়ে, তাই বাবা ঠিক করেন আখিলেশকে এখানেই রেখে আমাদের একটি ব্যবসায়িক দায়িত্ব দিয়ে মেয়েকে নিজের পাশেই রাখবেন। এতে অবশ্য আখিলেশের পরিবারের কিছুটা আপত্তি থাকলেও পরে তারাও সেটা মেনে নেন। সেই থেকে আখিলেশ ও সুদেষ্ণা এখানেই থাকে। তারপর থেকে মাও মোটামুটি সুস্থই ছিলেন। সাব্বিরজি ভাবেশবাবুকে একটু থামিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমাকে বলুন 10 বছর আগে কি মানে এমন কিছু ঘটেছিল যেটা দেখে আপনার মা হয়তোবা কোনোভাবে আঘাত পেয়েছিলেন? আর একটা জিনিস বুঝতে পারলাম না, সুদেষ্ণা মামাবাড়ি মানে ওটা তো নিশ্চয়ই আপনারও মামাবাড়ি, তাই নয় কি? আখিলেশ বাইরে কিছু কাজ আছে বলে ওখান থেকে চলে যায়। ভাবেশবাবু কয়েক মুহূর্ত চুপ থেকে আবারও বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। আমরা তখন প্রায় আমাদের গ্রামের বাড়ি যেতাম। গয়ায় প্রেতশিলার কাছে কেভলি গ্রামে আমাদের আদি বাড়ি। যদিও 1990-এর পর থেকে ওটাকে একটা ফার্ম হাউস হিসেবে ব্যবহার করতাম, তবে বিগত 10 বছরে সেই ঘটনার পর থেকে আর কেউ যায়নি সেখানে। ভাই বোনদের স্কুল কলেজের ছুটি থাকলে আমরা সবাই মিলে যেতাম। সেরকমই একবার শীতের ছুটিতে পরিবারের সবাই ওখানে যাই। আমি তখন সদ্য বিয়ে করেছি। তাছাড়া দিল্লিতে আমাদেরকে নতুন ব্যবসা শুরু হয়েছিল, তাই আর যাওয়া হয়নি। স্ত্রী সহ বেশ কয়েক মাস দিল্লিতেই ছিলাম। তখন কি আর আঁচ করতে পেরেছিলাম যে সেই দুর্ভাগ্যজনক পরিণতি আমাদের সাথে ঘটতে যাচ্ছে? আমার ছোট ভাই নির্মমভাবে একটি দুর্ঘটনার কবলে পড়ে মারা যায়। ও, আপনাকে তো আমার ছোট ভাইয়ের কথা বলা হয়নি। আমার ছোট ভাইয়ের নাম প্রয়াগ। সেই সময় ওর বয়স 10 কিংবা 11 হবে। জন্মগত পঙ্গুর কারণে ঠিক করে হাঁটতে পারত না। বেশিরভাগ সময়ই হুইল চেয়ার ব্যবহার করত। চোখেও ঠিকমতো দেখতে পেত না। সবসময় ওর সঙ্গে একজন পরিচারিকা থাকত, কিন্তু সেই রাতে কোনো কারণবশত পরিচারিকা ওকে ওর রুমে একা রেখে বাইরে যায়। মা বাবা শুয়ে পড়েছিলেন, সুদেষ্ণাও তার রুমে চলে গিয়েছিল। পরের দিন সকালে প্রয়াগের মৃতদেহটা বাথটাবে ভেসে থাকা অবস্থায় পাওয়া যায়। জানি না কিভাবে ও বাথরুমে গিয়েছিল আর কি করে এমন হলো। তারপর থেকে আমরা আর কখনো গ্রামে যাই না। ওখানে ম্যানেজার, কেয়ারটেকার ও 2জন স্থানীয় পরিচারিকা আছেন যারাই সব দেখাশোনা করেন। আমাদের গ্রামে বেশ কিছু জমি জমা ও দাদুর আমলের কয়েকটি পশুর খামার আছে। ম্যানেজার সাহেবই সব হিসাব নিকাশ করে রাখে এবং বছরের একটা সময় এসে বুঝিয়ে দিয়ে যায়। এখন আসি কেন সুদেষ্ণার মামার বাড়ি বললাম। আসলে ভাইয়ের জন্মের সময় আমার মা মারা যান। বয়সকালে মা হওয়ার দরুন কিছু কমপ্লেক্স থাকায় ভাইও বিকলাঙ্গ জন্মায়। বছরখানেক পরিচারিকা ভাইয়ের দেখাশোনা করলেও মা ছাড়া ওইটুকু একটি বিকলাঙ্গ শিশুকে কিভাবে মানুষ করবে বাবা, ভেবে উঠতে পারছিলেন না। সেই সময় তার ব্যবসায়িক বন্ধু জগমোহন মিশ্র, উনি সুদেষ্ণার মামা। ওনার উপদেশে তারই একমাত্র বিধবা বোন দামিনী মিশ্রা আমাদের নতুন মায়ের সাথে বাবার আবারও বিয়ে ঠিক হয়। নতুন মায়ের পূর্বের স্বামীর তরফ থেকে একটি 6 বছরের মেয়ে ছিল, মানে যে আমার একমাত্র বোন সুদেষ্ণা। মা ভাইয়ের মৃত্যুটা সহ্য করতে পারেনি, তাই প্রচন্ড শক খেয়েছিলেন ভাইয়ের মৃত্যুর পরদিন। এই সমস্যার শুরু এইখান থেকেই। সারাক্ষণই মা চিৎকার করতেন, ও আমাকে মেরে ফেলবে, এইসব ভুল আবল তাবল বলতেন। ঠিকঠাক চিকিৎসা চলছিল। রাঁচি থেকে স্পেশালিস্ট ডাক্তার এসে ট্রিটমেন্ট করতেন। বোনের বিয়ের পর সত্যিই অবস্থার উন্নতি হচ্ছিল, কিন্তু হঠাৎ এই 2 মাস আগে আবারও আমাদের পৃথিবীটা ওলটপালট হয়ে যায়। কোনো ঝগড়াঝাটি নেই, কিচ্ছু নেই। হঠাৎই একদিন মা নিজে নিজেই ফাঁস লাগিয়ে সুইসাইড করেন।
সেই সময় বাবা আউট অফ টাউন ছিলেন ব্যবসার কাজের জন্য। আমিও হেড অফিসে দিল্লিতে ছিলাম। আমার স্ত্রী, পরিবার, ছেলের পড়াশোনার জন্য ওখানেই থাকে। অখিলেশ সুদেশনা সেদিন মামার বাড়িতে গিয়েছিল। পরদিন ফিরে মায়ের দরজা বন্ধ দেখে সবাই অবাক হয়ে যায়। অনেক কষ্টে দরজা ভেঙে দেখে এই অবস্থা। তারপর থেকে শুরু হয় সব অলৌকিক, অতি প্রাকৃতিক ঘটনা। বাবার মন মেজাজ ভালো ছিল না, তাই অনেক রাত করে ঘুমাতেন। আমরা সবাই যে যার মতো ঘরে ঘুমাচ্ছিলাম। হঠাৎই বিকট চিৎকার ও সেই সঙ্গে সিঁড়ি দিয়ে কিছু পড়ে যাবার শব্দে ঘুম ভেঙে যায়। ছুটে গিয়ে দেখি বাবা সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে নিচে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাই। পরে কিছুটা সুস্থ হলেও কোমরের পর থেকে সমগ্র শরীর প্যারালাইজড হয়ে যায়। বাড়ি নিয়ে আসার প্রস্তুতি হলে বাবা কোনো মতেই বাড়ি আসতে চাচ্ছিলেন না। অনেক করে নিয়ে আসার পর বাবার কারণ জানতে চাইলে বাবা যা বললেন তা রীতিমতো হাড় হিম করে দেয়, অথচ অবিশ্বাস্য লেগেছিল। বাবা বলেন, তোর মা চলে যাওয়ার পর থেকে আমি এমনিতেই ভেঙে পড়েছিলাম। রাতে ঘুম আসতো না, সে রাতেও ঘুম আসেনি, চুপচাপ শুয়েছিলাম। হঠাৎই মাঝরাতে তোর মায়ের ঘর থেকে বিকট চিৎকারের আওয়াজ ভেসে আসে। আমি রীতিমতো আতঙ্কে চমকে যাই। তবুও মনে সাহস সঞ্চার করে ধীরে ধীরে তোর মায়ের রুমের দিকে যাই। রুমের কাছে পৌঁছাতেই অদ্ভুতভাবে আর কোনো চিৎকার শুনতে পাই না। সবকিছু যেন পিন ড্রপ সাইলেন্ট। চলে আসার জন্য পেছন ফিরছি, এমন সময়ই বিকট একটা কর্কশ জং ধরা আওয়াজে তোর মায়ের রুমের দরজাটা খুলে যায়। ঘাড় ঘুরিয়ে দেখতেই আতঙ্কে কাঠ হয়ে যায়। চিৎকার করতে গিয়েও মুখ দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। এসব কি চরম বাস্তব নাকি কোনো স্বপ্ন? যদি নিজের চোখে বিশ্বাসই করতে হয় তাহলে সেই ভয়ঙ্কর দৃশ্যটা এমন ছিল যে সিলিং একটি পচা গলা বিভৎস লাশ ঝুলছে। রুমের ডিম লাইটে যেটুকু দেখতে পাচ্ছিলাম তার সমস্ত শরীরে কেমন যেন পোকা কিলবিল করছে, যেন শরীর থেকে বের হয়ে আসছে, আবার শরীরের চামড়া কেটে ভেতরে ঢুকে যাচ্ছে। উফ, সেই দৃশ্য দেখার মতো নয়। আতঙ্কে চোখ বন্ধ করতে যাব তার আগে হাড় কাঁপানো ভয়ঙ্কর ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে মৃতদেহটি কিছু একটা বলে উঠল, যার মানে সে সঙ্গে নিয়ে যেতে চায়। এই বলে সুজোর সিলিং থেকে এসে আমার ঘাড়ের ওপরে পড়ল। তাল সামলাতে না পেরে চিৎকার দিয়ে সিঁড়িতে পড়ে যাই। আমার আর কিছু মনে নেই। আমি প্রথমে বাবার কথা বিশ্বাস করিনি, ভেবেছিলাম ওটা হয়তো দুঃস্বপ্ন ছিল। বাবাকে বাড়ি নিয়ে আসার পর প্রায়ই মাঝরাতে চিৎকার করতেন। এরপর হপ্তা দুয়েক কেটে যায়। আমি সেদিন কোম্পানির কিছু কাজ ল্যাপটপে করছিলাম। কাজের প্রেশার এতটাই ছিল যে কখন মাঝরাত পেরিয়ে রাত্রি গভীরে ঘনীভূত হয়েছে খেয়াল ছিল না। হঠাৎই বাচ্চা ছেলে ও একটি মহিলার হাসির শব্দ কানে ভেসে আসে। এত রাতে বাচ্চা ছেলে ও মহিলার হাসির শব্দের ব্যাপারটা খুবই অস্বাভাবিক ছিল। সেরকম কোন সদস্য সেই মুহূর্তে আমাদের বাড়িতে ছিল না। শব্দের উৎস ঠাউর করে সেদিকে এগিয়ে গিয়ে দেখি শব্দটা মায়ের ঘর থেকে আসছে। আচমকা বাবার কথাগুলো মনে পড়ে যাওয়াতে শির দ্বারা দিয়ে যেন বরফের স্রোত বয়ে যায়। কিন্তু এটা কি করে সম্ভব? মায়ের ঘর তো বাইরে থেকে বন্ধ, আর তার ঘরে বাচ্চা ও মহিলা আসবে কোত্থেকে? দরজা খুলে দেখতে যাব, তার আগেই হঠাৎ দরজাটা হাঁট করে আপনা আপনি খুলে যায়। আঁতকে উঠে মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় যা দেখতে পাই তা দেখে বুকের ঢিপ ঢিপ শব্দটা কয়েকশো গুণ বেড়ে যায়। নিজেই নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম। দেখি সামনের মেঝেতে কালচে লাল চ্যাটচ্যাটে তরলের ওপরে একটি সাদা শাড়ি পরা মহিলা দরজার দিকে পেছন ফিরে বসে একটি বাচ্চা শিশুকে নিয়ে কান ফাটানো কর্কশ কণ্ঠে ঘুম পাড়ানিয়া গান গেয়ে ঘুম পাড়াচ্ছেন। যদিও বুঝতে পারছিলাম তা কোনো স্বাভাবিক দৃশ্য না, কোনো এক অতি প্রাকৃতিক ভয়ঙ্কর পৈশাচিক খেলা, তবুও মনের অজান্তেই ডেকে উঠেছিলাম, কে কে ওখানে? কয়েক মুহূর্ত চুপচাপ থাকার পর সেই মহিলাটি আচমকাই মরমর করে ঘাড়টা ঘোরায়। শরীরটা সামনের দিক থেকে স্থির থাকলেও মাথাটা পেছনের অনেকটা পেছনের দিকে চলে আসে। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না, এবং এটা আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না। তার সমস্ত শরীরের রক্ত যেন জমাট বাঁধা। চোখ আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসছিল। দেখি সেই মহিলাটি আর কেউ নয়, আমার স্ত্রী তানিয়া। অথচ তা কি করে সম্ভব? সেই বিভৎসতা সহ্য করার মতো নয়। চোখের মণি সম্পূর্ণ সাদা, সমগ্র মুখে ক্ষত চিহ্নের দাগ, আর ঠোঁটটা দুপাশের চেরা।
হাত মাংসের পরিবর্তে শুধু যেন শরীরের হাড়গুলো দেখা যাচ্ছে, এবং সেই হাত দিয়েই সে তার বাচ্চাটিকে ধরে রেখেছে। আমি আর সহ্য করতে পারি না, সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে দরজা সজোরে টেনে দেই। পরক্ষণেই ফোনটা বেজে ওঠে। হুঁশটা ফিরতে, ফোনটা তুলতে অপর দিক থেকে আতঙ্কিত স্বরে চিৎকার ও কান্নার শব্দ ভেসে আসে। আমার স্ত্রী তানিয়া ফোন করেছে। ও কাঁপতে কাঁপতে বলল, হ্যালো, শুনতে পাচ্ছ? ও আমাদের মেরে ফেলবে। আমি আর গুড্ডু ঘুমাচ্ছিলাম। রাত কত ঠিক মরে নেই, হঠাৎই একটা কর্কশ কণ্ঠে ঘুম পাড়ানিয়া গান। সেটা শুনে ঘুম ভেঙে যায়। চোখ খুলতে আতঙ্কে চিৎকার করে উঠে আমি দেখি গুড্ডু শূন্যে হাওয়ায় ভাসছে। তাকে বেষ্টন করে আছে একটি কালো ধোঁয়ার মতো অবয়ব। হঠাৎই আমার চিৎকারে জ্বলন্ত আগুনের মতো লাল চোখ আমার দিকে তাকায়। তারপর অবয়বটি ধীরে ধীরে ধোঁয়া থেকে একটি রক্ত মাংসের মানুষের রূপ নেয়। দেখতে অবিকল তোমার মায়ের মতো, কিন্তু কি বিভৎসতার রূপ! সমগ্র মুখে অজস্র পোকা। আমাকে বলে যে, বোমা, আমি নাতিকে নিতে এসেছি। এই বলে একটা কর্কশ অট্ট হাসি দেয়। আমি চিৎকার করতে করতে কোন রকমের রুমের লাইটটা জ্বালাতেই দেখি আর কেউ নেই। গুড্ডু মেঝেতে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তোমাকে ফোন দিই, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি ফোনটা রেখে আতঙ্কে কাঠ হয়ে যাই। এসব কি হচ্ছে আমাদের সাথে? পরদিন গিয়ে ওদেরকে ওখান থেকে নিয়ে এসে পাটনায় তার বাপের বাড়িতে রেখে আসি। আমার এখানকার পরিস্থিতি শুনে তানিয়া রীতিমতো রাজি হচ্ছিল না আমাকে আর এই বাড়িতে পাঠাতে। তবুও আমার বোন আর বাবা তো এই সমস্যার মধ্যে আছে, সমাধান করতেই হবে। তাই আমি বাড়ি ফিরে আসি। এসে পরিচারিকাদের মুখে শুনলাম প্রায় একদিন ধরে সুদেষ্ণা তার ঘর থেকে বেরোয়নি। অখিলেশ ব্যবসার কাজে খড়গপুর গিয়েছিল, সেও তখনই ফিরেছে। আমরা দুজনে দরজায় টোকা দিতে যাব, ঠিক তার আগেই সুদেষ্ণা অচেনা ভাষায়, যেন মনে হয় আরবিতে কি সব বলা বলি করতে শুরু করলো। ঘরের ভেতর থেকে চিৎকার আসতে শুরু করলো। তারপর আর দরজা খোলার সাহস হয়নি। পরিচারিকার মুখ থেকে শুনলাম সুদেষ্ণা নাকি সারাদিন উর্দু আরবি ভাষা মেশানো শব্দে কি সব বলে, চিৎকার চেঁচামেচি করে, সব তছনছ করে। এরপর পরিচারিকাদের মধ্যে একজনের পরামর্শে পাশের এলাকার একজন ইমাম সাহেবকে নিয়ে আসি। উনি এসে সমস্ত বিষয়টা শুনে জল দরজার উপর ছিটিয়ে দিতেই দরজাটা হঠাৎ খুলে যায়। সঙ্গে সঙ্গে রুমের ভেতর থেকে ইমাম সাহেবের দিকে ক্রোধান্বিত স্বরে কিছু শব্দ ছুটে আসে। আর কিছুটা জল সুদেষ্ণার দিকে ছুড়ে দিতে চিৎকার করে শূন্যে ভাসতে ভাসতে এসে দরজাটা শটাং লাগিয়ে দেয়। ইমাম সাহেব বাইরে বেরিয়ে আসেন। এরপর গম্ভীর স্বরে বলেন, দেখুন, আপনার বোনের ওপর একটা ভয়ঙ্কর জিন আসর করেছে, যেটা আমার পক্ষে ছাড়ানো সম্ভব নয়। আপনি কোনো ভালো ইমামের খোঁজ করুন, তবে আপাতত নিয়মিত দিনে 5 বার যেন অডিও রেকর্ডে কোরআন তেলাওয়াতের পাঠ শোনানো হয়। আপনার বোন কিছুটা সুস্থ থাকবে। এই বলে উনি চলে যান। তারপর এক পরিচিত জনের কাছ থেকে আপনার নাম্বার নিয়ে আপনাকে ফোন দিই। এই বলে ভাবেশবাবু থামলেন। সাব্বিরজি চুপচাপ ছিলেন। এত কিছু শোনার মাঝেও মনটা তখনও কয়েক ঘন্টা আগে ফ্লাইটে দেখা সেই স্বপ্নের সাথে ভাবেশবাবুর বিভীষিকাময় পরিস্থিতির যোগসূত্র খুঁজতে ব্যস্ত। ভাবেশবাবুর ভাইও তো বাথটবে ডুবে মারা গেছে। তবে কি? ভাবার অবকাশ আর থাকে না। সাব্বিরজির হুঁশটা ফিরে এক বিকট চিৎকারে। কোরআন তেলাওয়াতের রেকর্ডটা বন্ধ হয়েছে কিছুক্ষণ আগে। সাব্বিরজি সঙ্গে সঙ্গে উঠে পড়েন। পকেট থেকে তসবিহটা বের করে হাতের আঙুলের মধ্যে পেঁচিয়ে ভাবেশবাবুকে সঙ্গে করে ওপরে সুদেষ্ণা রুমের দিকে যান। দরজাটা ভেজানো ছিল। হালকা ধাক্কা দিতেই সেটা খুলে যায় এবং সঙ্গে সঙ্গে একটি ভ্যাপসা পচা দুর্গন্ধ ঘরটা থেকে বেরিয়ে আসে। সেই সঙ্গে সুদেষ্ণার ভেতরকার সেই শয়তান কর্কশ ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে আরবি ভাষায় চেঁচিয়ে কিছু একটা বলে ওঠে, যার বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, কি কলকাতার বাবু, এখানে কি করো? তারপরে সে জানায় সে এদেরকে শেষ করতে এসেছে এবং অল্প কিছুদিনের অপেক্ষা, তারপর সবকিছু শেষ হয়ে যাবে। সে তাকে চলে যেতে বলে এবং বিরক্ত করতে মানা করে দেয়। আর তাকে যে পাঠিয়েছে তার নাম জানতে চায় কিনা এটা জিজ্ঞেস করে এবং সে বলে, আমাকে কে পাঠিয়েছে তা জানতে চাস না, কারণ ওরা সব মানুষরূপী শয়তান। সাব্বিরজি কয়েক পা এগোতে এগোতে বললেন, শয়তানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট জায়গা ধার্য করে রেখেছেন, মানুষের মধ্যে তার কোনো জায়গা নাই। ভালো চাস তো? কথাটা শেষ করতে পারেননি সাব্বিরজি। সঙ্গে সঙ্গে একটি ভয়ঙ্কর গর্জনে সুদেষ্ণার মুখটা ঘুরিয়ে থুতু ছুঁড়ে সাব্বিরজির দিকে। না, থুতু
বললে ভুল হবে, ভয়ঙ্কর চামড়াবিহীন তাজা মুখ থেকে অজস্র প্রকার থুতু এসে পড়ে। সাব্বিরজি ও ভাবেশ বাবু কোন রকমে নিজেদের সামলান। এরপর সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা আওড়াতে আওড়াতে সাব্বিরজি তাসবিহটা সজোরে চিপে ধরেন সুদেষ্ণার কপালে। এদিকে পেছনে কখন ছায়ার মতো আখিলেশ এসে দাঁড়িয়েছিল তা কেউ খেয়াল করেনি। কাণ্ডখানা দেখে আখিলেশ সঙ্গে সঙ্গে চেঁচিয়ে ওঠে, কি হচ্ছে এসব? আপনি তো নিজেই একজন ডাক্তার। আমি ভেবেছিলাম আপনি ডাক্তার, চিকিৎসা করতে এই বাড়িতে এসেছেন, কিন্তু এখন দেখছি সম্পূর্ণ ভুল, সব ভাওতাবাজি। আপনি যান এখান থেকে, যান বলছি। খানিক বাদে সুদেষ্ণা শান্ত হয়। ভাবেশবাবু ক্ষমা চেয়ে কিছু বলতে যাবেন, তার আগে সাব্বিরজি তাকে শান্ত হতে বলে আখিলেশের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে যান। সাব্বিরজি রাতে আর কিছু খাবেন না জানিয়ে বাদবাকি কথা সকালে হবে বলে তার নির্ধারিত গেস্ট রুমে চলে যান। যাওয়ার সময় খেয়াল করলেন সেই পরিচারিকাটি আবারও টকটকে লাল আগুনের মতো দৃষ্টিতে দাঁত কড়মড় করে সাব্বিরজির দিকে দরজার আড়াল থেকে তাকিয়ে আছে। সাব্বিরজি যা বোঝার তা কিছুটা হলেও বুঝে গিয়েছিলেন সেই রাতে। সেই মৃত্যুপুরীতে আর খাওয়ার সাহস করেননি। ফ্রেশ হয়ে নিজের সাথে আনা শুকনো খাবারের মধ্যে একটি বিস্কুটের প্যাকেট খুলে সবে খেতে যাবেন, এমন সময় গেস্ট হাউসের বারান্দা থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। কিছুটা অবাক হন সাব্বিরজি। দরজা খুলে দেখেন জ্যোৎস্নার রূপালী আলোয় একটি ছায়া লম্বা হয়ে বারান্দার উপরে পড়েছে। ছায়ার আকৃতি দেখে বোঝা যায় সেটি একটি মেয়ের। ডান দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখতে পান অদূরে একটি পিলারের পাশে সন্ধ্যায় দেখা সেই মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তার মাথার চুল সামনের দিকে ঝুঁকে থাকায় মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। রাত তখন 10:15 মতো বাজে। সাব্বিরজি শান্ত ধীর স্বরে এক পা করে এগিয়ে যেতে যেতে মেয়েটিকে প্রশ্ন করেন, কে তুমি? কি হয়েছে? কাঁদছো কেন? তোমার কি কোনো সমস্যা? আমাকে নির্দ্বিধায় বলতে পারো। আর এই বাড়ির সঙ্গে তোমার কি সম্পর্ক? দেখো, তুমি যে এই জগতের কেউ নও সেটা আমি জানি। বলো কি হয়েছে? মেয়েটি কান্না থামিয়ে কিছু বলতে যাবে তার আগে আকাশ বাতাস কাঁপিয়ে ভয়ঙ্কর হাড় হিম করা গর্জন বাংলোর দোতলা থেকে ভেসে আসে। কানে তালা ধরিয়ে দেবার উপক্রম হয়। সঙ্গে সঙ্গে মেয়েরূপী সেই অশরীরে আতঙ্কে চিৎকার করে ওঠে এবং ধীরে ধীরে অন্ধকারের ছায়ায় অদৃশ্য হতে হতে ক্ষীণ কণ্ঠে বলে যায়, প্রেতশিলার বাংলোর পেছনের পুরনো খামারের। কথাগুলো ধূসর আধারে ধীরে ধীরে মিলিয়ে যায়, আর বোঝা যায় না। সে রাতে আর ঠিক করে ঘুমাতে পারেননি সাব্বিরজি। পরদিন সকালে ভাবেশবাবুকে জানান যে তিনি একবার প্রেতশিলায় তার গ্রামের বাড়ি যেতে চান। ভাবেশবাবু জানতে চাইলে সাব্বিরজি গম্ভীর স্বরে বলেন, এই মুহূর্তে কিছু জানাতে পারছি না, আগে সেখানে যাই, পরে ফিরে এসে আপনাকে সমস্ত ব্যাপার জানাবো। তবে একটা বিষয়, আমি না আসা পর্যন্ত আপনিও আপনার বাবা আপনার শ্বশুর বাড়ি গিয়ে থাকবেন। আমি না বলা পর্যন্ত এই বাড়িতে আসবেন না। কেন কি সব পরে বলবো। ভাবেশবাবু ঘাড় নেড়ে হ্যাঁ সূচক মন্তব্য করে সকালের ব্রেকফাস্টের জন্য আপ্যায়ন করলে সাব্বিরজি বলেন যে উনি এখন খাবেন না, রাস্তায় কিছু একটা কিনে খেয়ে নেবেন। এরপর গাড়িতে গিয়ে বসেন তিনি। রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো ছিল না। প্রায় ঘন্টা চারেক গাড়ি চলার পর প্রেতশিলার সেই রহস্যময় পাহাড় টপকে সাব্বিরজি কেভলি গ্রামে যতক্ষণে ভাবেশবাবুর গ্রামের বাড়িতে পৌঁছালেন ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। প্রকাণ্ড এক জং ধরা গেট মিনিটখানেক হর্ন দেওয়ার পর একজন বয়স্ক মানুষ খুক খুক করে কাশতে কাশতে এসে টান দিয়ে খুলল। ভাবেশবাবুর কথাই আগে বলে রেখেছিলেন, ওনাদের বাড়ি কেয়ারটেকার রাম সিং। গেট পেরিয়ে লাল মাটির রাস্তা ধরে এগোতে এগোতে সাব্বিরজি লক্ষ্য করলেন বেশ খানিকটা এলাকা জুড়ে মস্ত বড় একখানা দালান বাড়ি। অনেক দিন ঠিকমতো যত্নের অভাবে বাগানগুলো কিছু অগোছালো হয়ে আছে। আসলে মালিকরাই যখন এদিকে আসেন না, তো স্বাভাবিকভাবে পরিচারিকারাও তো একটু গাফলতি করবেই। বাড়িখানা একতলা, তবে লম্বায় বেশ বড়। দক্ষিণ পাশে বেশ কয়েকটা গবাদি পশুর খামার, উত্তর দিকে লিচু, আম, পেয়ারার বাগান, যা যত্নের অভাবে অগোছালো আগাছা ছোপে পরিণত হয়েছে। সাব্বিরজি গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে যাবার পরিবর্তে আশপাশটা একটু ঘুরে দেখছিলেন। ঘুরতে ঘুরতে পেছনের দিকে যাওয়ার সময় হঠাৎই রাম সিং বাধা দেয়। একটু থতমত খেয়ে বলে, ওদিকে যাবেন না বাবুজি, পেছনটা ভীষণ অগোছালো হয়ে আছে। ওদিকটা এককালে গবাদি পশুর খামার ছিল, বড়
বড় কর্তা মারা যাবার পর কর্তাবাবু পাটনায় গিয়ে থাকা শুরু করলেন। মাঝে মাঝে ছেলে মেয়েদের স্কুলের ছুটির সময় এখানে নিয়ে আসতেন বটে, তাই যত্ন ও লোকজনের অভাবে ওটা বন্ধ করে দেয়া হয়। আর ছোট খোকাবাবু মারা যাওয়ার পর থেকে প্রায় গভীর রাতে একটি মেয়েলি কান্নার আওয়াজ ভেসে আসে ওপাশ থেকে, তাই ভয়ে ওদিকে কেউ যায় না। জঙ্গল সাপ খোপে ভর্তি, তাই বলছিলাম আপনি ওদিকে না গেলেই ভালো। ম্যানেজার বাবুর কথা জিজ্ঞেস করতে রাম সিং জানায় যে ম্যানেজার বাবু গয়ায় গেছেন, ওনার পরিবার গয়াতেই থাকে, আগামীকাল আসবেন। সাব্বিরজি আন্দাজ করতে পারছিলেন যে সেটি কার কান্না ছিল। আর কোনো কথা না বাড়িয়ে বাড়ির বৈঠকখানায় প্রবেশ করেন। বাড়ির মধ্যে গিয়ে রাম সিংকে প্রয়াগের রুমটা কোন দিকে দেখিয়ে দিতে বললে রাম সিং ভয়ে ইতস্তত করতে করতে ডান দিকের করিডর পেরিয়ে কোনার ঘরটা দেখিয়ে দেয়। সাব্বিরজি সেদিকে এগিয়ে যান। দরজাটা হ্যাঁচকা টান দিতেই জং ধরা কর্কশ শব্দে দরজাটা খুলে গেল। সঙ্গে সঙ্গে ভ্যাপসা গুমোট গন্ধ নাকে এসে লাগলো। সেই সঙ্গে এক প্রস্থ ধুলো উড়ে আসলো। প্রয়াগের মৃত্যুর পর এই রুমটার খোলা হয়নি। সাব্বিরজি মাকড়সার ফাঁদগুলোকে সরিয়ে ভেতরে ধীরে ধীরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে কিছু একটা ব্যাপার মনের মধ্যে খেলে গেল। স্বপ্নে দেখা কিছু অস্পষ্ট ছবি যেন জলের ছবির মতো পরিষ্কার হতে লাগলো। সেই গুমোট নিস্তব্ধতার বেড়াজাল ভেঙে হঠাৎই ডান পাশের বাথরুম থেকে টপ টপ জল পড়ার শব্দ ভেসে আসতে লাগলো। চমকে উঠলেন সাব্বিরজি। বাথরুমের দরজাটা খোলার সাথে সাথেই একটি গরম বাতাস তার কান ঘেঁষে বেরিয়ে গেল। সেই সঙ্গে ফিসফিস করে কেউ যেন বলে গেল তার মৃত্যু ঘনিয়ে এসেছে, মরার জন্যই সে নাকি এখানে এসেছে। পকেটে হাত দিয়ে তসবিটা বের করতেই সাব্বিরজি অনুভব করলেন তসবিটা বেশ গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফিস ফিস শব্দটাও বন্ধ হয়ে যায়। সাব্বিরজি ধুলোর আস্তরণ সরিয়ে বাথটাবটায় স্পর্শ করতেই আচমকা তার স্বপ্নে দেখা অবচেতন মনের কিছু দৃশ্য পরিষ্কার হয়ে যায়। ভাঙা সানসেট দিয়ে পশ্চিম আকাশের অস্তাচলের মৃদু শস্যির রেখা বাথরুমের মধ্যে খেলে বেড়াচ্ছে। সাব্বিরজি আর বুঝতে বাকি রইল না আসলে কি ঘটেছিল এখানে। সঙ্গে সঙ্গে রুমটা থেকে বেরিয়ে আসেন। রাম সিং বাইরে অপেক্ষা করছিল। সাব্বিরজিকে দেখে কিছুটা চমকে যান। এরপর তাকে তার রুম দেখিয়ে রাতের খাবারের বন্দোবস্ত করতে বলে চলে যায়। সাব্বিরজি রুমে এসে ফ্রেশ হয়ে ব্যাগ থেকে কয়েকটা জিনিস বের করে টেবিলের উপরে রাখেন। পরিকল্পনা মাফিক মাঝরাতেই পেছনে সেই পরিত্যক্ত ভাঙা বাড়িতে তিনি ঢুকবেন। এরপর মাগরিবের নামাজ আদায় করে সোফায় আসন করবেন। আসলে এই দীর্ঘকায়ের রোমহর্ষক রাত্রি তার অপেক্ষার প্রহর গুনছে, তাই এখন শরীর ও মস্তিষ্ক দুটোরই বিশ্রাম প্রয়োজন। রাতের খাবার শেষ করে তসবিটা হাতে নিয়ে সাব্বিরজি সোফায় চুপচাপ বসেছিলেন। ঘড়ির কাঁটায় রাত্রি 1:15টার সময় পূর্ব নির্দেশ অনুযায়ী আয়াতুল কুরসি ও আরো কয়েকটি সূরা পড়ে নিজের শরীর বন্ধ করে এক হাতে তসবি আর টর্চ লাইট হাতে 4টি মোমবাতি ও অল্প কিছু গমের পুটলি সঙ্গে করে নিস্তব্ধে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। এখানে বলে রাখি, আগের রাতে সেই মেয়েটি অদৃশ্য হওয়ার পর সাব্বিরজি এখানে কি করবেন কিছু বুঝে উঠতে পারছিলেন না। সে সময় আচমকাই জিয়াউদ্দিন সাহেব হাজির হন এবং দৃঢ় ও গম্ভীর স্বরে বলেন, কে সেই মেয়ে এবং এই বাড়িতে ঠিক কি কি হয়েছে সবকিছু সবিস্তারে পরে জানব। পরদিন তুমি ভাবেশ বাবুর গ্রামের বাড়িতে যাবে। সকালে যাবার সময় রাস্তায় যে কোনো বাজার থেকে এক মুঠো গমের দানা, 4টে মোমবাতি ও দেশলাই কিনে নিও। আর হ্যাঁ, আবে জমজমের পানি নিতে ভুলে যেও না যেন। আমি সময় মতো সেখানে উপস্থিত থাকব। এই বলে তিনি চলে যান। সাব্বিরজি ধীরে ধীরে বাড়ির পেছনের দিকে এগোলে শুকনো পাতার ওপর হাঁটাহাঁটির সময় মচমচ শব্দ হচ্ছিল। আশেপাশে ঝিঁঝি পোকার ডাক ও মাঝে মাঝে কিছু একটা এদিক ওদিক সরসর করে ছুটে যাচ্ছিল। বাড়ির পেছনে টর্চ লাইটের আলোয় দেখলেন নিশিরাতে হাড় ঝরঝরে কঙ্কাল সার ভাঙাচোরা খামার বাড়িটা বিভৎস দেখাচ্ছে। ভাঙা দরজাটা দিয়ে ভেতরে ঢুকবেন এমন সময় গত রাতের মতো সেই হাড় কাঁপানো ভয়ঙ্কর যান্ত্রিক গর্জনটা পাশের ঝোপঝাড় থেকে জঙ্গলে ভেসে আসে। সাব্বিরজি বুঝতে পারছিলেন শয়তানটা এখানেই আশেপাশে কোথাও আছে। সে তার সামনে আসতে পারছে না, কারণ সাব্বিরজির পেছনে অদৃশ্য অন্ধকারে যে একজন দাঁড়িয়ে তাকে প্রোটেক্ট করছে। জিয়াউদ্দিন সাহেব ধীর স্বরে বলে উঠলেন, সাব্বির, মোমবাতিগুলো আমাকে দাও, আমি এগুলো জ্বালানোর ব্যবস্থা করছি। তুমি এখন আবে জমজমের পানি ছিটিয়ে নির্দ্বিধায় খামারে প্রবেশ করো। মনে রেখো, এক মনে সূরা আল ফালাক আর নাস পাঠ করতে থাকবে। 1 সেকেন্ডের জন্য যেন বন্ধ না হয়। এবং পুটলিতে রাখা গমগুলো ঈশান কোণের দিকে ছিটাতে থাকবে।
তারপরে তুমি বুঝতে পারবে আর চিন্তা নেই, এই শয়তান তোমার কিছু করতে পারবে না, আমি আছি। এরপর জিয়াউদ্দিন সাহেব কয়েক মুহূর্তের জন্য খামারটির চারপাশে 4টি মোমবাতি বসিয়ে জ্বালিয়ে দেন এবং সাব্বিরজি এক মনে সূরা আল ফালাক আর নাস গুনগুন করে পড়তে শুরু করলেন এবং আবে জমজমের পানি ছিটাতে লাগলেন খামার বাড়িটার চারিদিকে। এবং একটা সময় তিনি ভেতরে প্রবেশ করলেন। সঙ্গে সঙ্গে চারিদিকের ঝোপঝাড় গাছপালা যেন প্রবল ঝড়ে তোলপাড় হয়ে যাওয়ার উপক্রম, অথচ 4টি মোমবাতি অবিশ্বাস্যভাবে জ্বলে রয়েছে তখনও, এবং খামারটির ভেতরে বাতাসের বিন্দুমাত্র প্রভাব নেই। এরপর সাব্বিরজি পুটলি থেকে কিছু গম বের করে ঈশান কোণের দিকে অন্ধকারে ছুড়ে দিতেই আচমকাই বাইরের পরিবেশটা বদলে যায়, একদম চুপচাপ শান্ত হয়ে যায় এবং সেই সঙ্গেই ঈশান কোণ থেকে পায়রার আওয়াজ ভেসে আসে। ব্যাপারটা খুবই অস্বাভাবিক ছিল। এত রাতের পায়রা হঠাৎ করে কোথা থেকে ডেকে উঠল, আর কিছু দানা ছিটিয়ে দিতেই পায়রার ডানা ঝটপটানি সেই সঙ্গে গুটুর গুটুর ডাক ক্রমাগত ভেসে আসতে লাগলো। জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন, সাব্বির, তাড়াতাড়ি ঈশান করে জঞ্জাল পরিষ্কার করে হাত দিয়ে মেঝের ধুলোবালি সরালেই দেখতে পাবে একটা ছোট বাক্স, সঙ্গে সঙ্গে ওটাকে খুলে ফেলবে। যেই বলা সেই কাজ। সাব্বিরজি সঙ্গে সঙ্গে জঞ্জাল পরিষ্কার করে হাত দিয়ে মেঝের ধুলো বালি সাফ করে হাতে একটি বাক্সের কোণা অনুভব করেন। সঙ্গে সঙ্গে আরো কিছু বালি সরিয়ে বাক্সটা তুলে আনেন। টর্চ লাইটের আলোয় দেখলেন ফুটখানেক হবে বাক্সটা, যার ভেতর থেকে পায়রার আওয়াজ আসছে। বাক্সটা খুলে ফেলতে সঙ্গে সঙ্গেই একটি কুঁচকুঁচে কালো পায়রা ডানা ঝাপটাতে ঝাপটাতে খামারের ভাঙা চাল দিয়ে উড়ে অন্ধকারে আকাশে মিলিয়ে গেল। একটি আগুনের গোলায় পরিণত হলো একটা সময়, এবং অপরদিকে সেই বিভৎস ভয়ঙ্কর আর্তনাদ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসলো। জিয়াউদ্দিন সাহেব বলে উঠলেন, চলে এসো সাব্বির, আমাদের কাজ শেষ। এরপর যা শাস্তি দেবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। সাব্বিরজি কিছুটা অবাক হলেও আর কিছু জিজ্ঞেস করলেন না। রাত তখন ভোরের অপেক্ষায়। সাব্বিরজি রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করলেন। এরপর ভোরের প্রথম আলো ফুটতে না ফুটতেই পাটনার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। গাড়িতে গিয়ে বসবেন এমন সময় ফোনটা বেজে ওঠে। ভাবেশবাবু ফোন করেছেন। ফোনটা ধরতেই ওপাশ থেকে আতঙ্ক আর কান্না জড়ানো কণ্ঠস্বর ভেসে ওঠে, সাব্বিরজি, এদিকে যে সর্বনাশ হয়ে গেছে, সব শেষ করে গেল আমার। আজ ভোরে পরিচারিকা ফোন করে জানায় সুদেশনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, আর অখিলেশ পাগলের মতো আচরণ করছে। একজন পরিচারিকা সকাল থেকে গায়েব, পুলিশ তাকে খোঁজা শুরু করেছে। আপনি তাড়াতাড়ি আসুন, আমি বাড়ির দিকে যাচ্ছি। দুঃখিত, আপনার বারণ আমি মানতে পারছি না। সাব্বিরজি ভাবেশবাবুকে শান্ত করে বললেন, হ্যাঁ, আপনি এখন যেতে পারেন ওখানে, আপনার বোনের অন্তিম সংস্কারের জন্য। আর একটা কথা বলছি, ধৈর্য হারাবেন না। ওপরওয়ালা যখন আছেন, তিনি যেটা ভালো মনে করবেন সেটাই করবেন, আর দোষী তার পাপের সাজা কিভাবে কেমন করে পাবে সেটা স্বয়ং ওপরওয়ালাই জানেন। আমি এসে আপনাকে সমস্ত ঘটনা বলছি। বাংলোর গেট পেরিয়ে গাড়িটা ভেতরে যেতে যেতে সাব্বিরজি দোতলার কার্নিশে লক্ষ্য করলেন সেই রাতের পরিচিত ফ্রক পরা মেয়েটি দাঁড়িয়ে, তবে এবার তার মুখে প্রশান্তির দ্যুতি ছড়িয়ে পড়েছে। মেয়েটি আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায়। সাব্বিরজি দেখেন ভাবেশবাবু তার সদর দরজার সামনে একটা চেয়ারে বসে কান্নাকাটি করছেন। ওনার স্ত্রী পাশে দাঁড়িয়ে পুলিশ বডি নামিয়ে পোস্টমর্টেমে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় করছে। একটি অ্যাম্বুলেন্সও এসেছে অখিলেশকে হসপিটালে নিয়ে যাবার জন্য। সাব্বিরজি ভাবেশবাবুকে সান্ত্বনা দেন। এরপর পুলিশ বডি নিয়ে চলে গেলে ভাবেশবাবুকে সমস্ত ঘটনা খুলে বলেন সবিস্তারে, এবং এও বলেন যে ওনার বাবা খুব শিগগিরই সুস্থ হয়ে যাবেন। উনি কিছু মেডিসিন প্রেসক্রাইব করতে যাচ্ছিলেন, যেগুলো নিয়মিত খাওয়াবেন। এরপর ওনাদের পরিবারে আর কোনো সমস্যা আসবে না, এই বলে দুপুর দুপুর ওখান থেকে বেরিয়ে পড়লেন কলকাতার উদ্দেশ্যে। বাড়ি ফিরে এসে বেশ কয়েকদিন সাব্বিরজিকে সেই নৃশংস ঘটনা মর্মাহত করেছিল। আসলে সেদিন ফজরের নামাজ আদায় করে সাব্বিরজি সোফায় বসে জিয়াউদ্দিন সাহেবের জন্য অপেক্ষা করছিলেন। জিয়াউদ্দিন এলে তাকে সমস্ত ঘটনা খুলে বলতে বলেন। তিনি ধীর ও গম্ভীর স্বরে বলতে শুরু করলেন, এটুকু তো তুমি জানতে পেরেছিলে যে প্রয়াগকে কে বা কারা হত্যা করেছিল। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। প্রয়াগকে আজ থেকে 10 বছর আগে তার সৎমা ঈর্ষান্বিত হয়ে নৃশংসভাবে বাথটাবে ডুবিয়ে হত্যা করেছিল, এবং যে ছায়া মূর্তিটি তুমি দেখেছিলে সেটা যে আর কেউ নয়, সে সুদেশনাই ছিল, সেটা নিশ্চয়ই তোমাকে আর বলে দিতে হবে না। যারা বর্তমানে মহান আল্লাহর বিচারে সাজা পেয়েছে, তবে তা অন্যভাবে। এখন তুমি যেগুলো জানো না সেটা বলছি। ভাবেশবাবুর সৎমা সৎ বোন আদবে কোনো আত্মহত্যা করেনি,
বা ভাবেশবাবুর বাবা দুর্ঘটনার শিকার হয়ে সিঁড়ি থেকে পড়ে যাননি। এমনকি ভাবেশবাবুর স্ত্রী সন্তানকেও যে ভয় দেখিয়েছিল এটা ষড়যন্ত্রের অংশ। এসব কিছুর মূলে ছিল আখিলেশ যে একরকম শয়তানের উপর শয়তানি করেছিল। একে তো সুদেষ্ণা ও তার মা 10 বছর আগে একটা জঘন্য পাপ করেছিল। পরবর্তীতে বিয়ের পরে আখিলেশ সমগ্র সম্পত্তি একা পাওয়ার লোভে ধীরে ধীরে এই কাফের হুজুরের সাহায্যে এই পরিবারের উপরে কালো জাদু করে। সেই পরিচারিকাকে আখিলেশ এনেছিল কাফের হুজুরের আদেশে। আসলে ওটা ছিল একটা নচ্ছার দেওজিন। ওই কালো জাদুর ফলস্বরূপ ভাবেশবাবুর সৎ মা মারা যান। বাবাও যে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন, হয়তো মরেই যেতেন ওদিন যদি না ওই পাক রুহু অশরীরী মেয়েটি ওনাকে ধরত। আর গতরাতে সেই শয়তানরূপী পায়রাকে মুক্ত করে খতম করার আগেই সে সুদেষ্ণাকে হত্যা করে। যেহেতু ওটা কালো জাদু ছিল, তাই ওই পায়রার ওইভাবে বাক্সের মধ্যে বেঁচে থাকাটা স্বাভাবিক ছিল। আমি পারতাম সুদেষ্ণাকে হত্যা করা থেকে আটকাতে, কিন্তু হয়তো প্রকৃতি তার বিচার ওইভাবে লিখে রেখেছিল। এখন আসি সেই মেয়েরূপী অশরীরীকে। আসলে যেরকম আমাদের ধর্মে অন্য জগৎ আছে, জিন আছে, সেরকমই ওই মেয়েটিও একটি জিন, তবে সনাতন ধর্মী, যাকে সনাতন ধর্ম অনুযায়ী গান্ধর্ব বলে। বহু বছর পূর্বে তখন প্রয়াগের বয়স 3 বা 4 হবে। তার শ্রদ্ধেয় পিতামহের শ্রাদ্ধ শান্তি পিণ্ডিদান দিতে পরিবারের সাথে প্রীতশিলায় যায়। ওই সময় ওখানে সমবয়স্ক ওই গান্ধবটির সঙ্গে বাচ্চা প্রয়াগের ভাব আলাপ হয়। প্রয়াগ আশ্চর্যজনকভাবে তাকে দেখতে পাচ্ছিল। সেই থেকে সেই গন্ধটি প্রয়াগের সঙ্গী হয়ে গিয়েছিল। কিন্তু ও প্রয়াগকে বাঁচাতে পারেনি দুর্বল হওয়ায়। যেদিন আখিলেশ কাফের হুজুরের সঙ্গে একটি বাক্স নিয়ে রাতের অন্ধকারে পুরনো খামারের ঈশান কোণে পুঁতে রেখে গিয়েছিল, সেদিন ও দেখেছিল আড়াল থেকে, কিন্তু কোনোভাবে ভাবেশদের সাহায্য করতে পারছিল না। তাই সে রাতে তোমাকে জানাতে এসেছিল, কিন্তু পিশাচ ভয়ে পালিয়ে যায়। এরপর আর কিছু কথোপকথনের পর জিয়াউদ্দিন সাহেব সালাম জানিয়ে বিদায় নেন। এর কিছুদিন পরে জিয়াউদ্দিন সাহেব পুরোপুরি সাউথ ইন্ডিয়ার উটিতে শিফট করেন। আবারও আসসালামু আলাইকুম রাসেল ভাই। ঘটনায় কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 15 অক্টোবর আমার জন্মদিন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ 2 বছর পর দেশে ফিরলে বাংলাদেশে যাব এবং ভূত.com টিমের সাথে আপনার সাথে অবশ্যই দেখা করব। আল্লাহ হাফিজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ইটস আ লং স্টোরি অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, সুকান্ত মাইতি। আশা করছি আপনি আরো ঘটনা পাঠাবেন। আর আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আপনি খুব ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি 2016 সাল থেকে ভূত এফএম-এর নিয়মিত শ্রোতা। ভূত এফএম বন্ধ হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছিলাম। আমার ফোন ছিল না। কখনো আম্মুর, আবার কখনো আব্বুর ফোন চুরি করে শুনতাম। এখন ভূত.com-এর নিয়মিত শ্রোতা। আমি লিখছি রাজশাহী বিভাগ থেকে। আমি একজন এইচএসসি পরীক্ষার্থী, মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর একজন ছাত্র। আমি আমার পরিচয় গোপন রাখছি, ঘটনা শেষে বুঝতে পারবেন। আমি আমার বান্ধবীর ওপর ব্ল্যাক ম্যাজিক করেছিলাম। আমি চাই আপনি ঘটনা পড়ে শোনাবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ঘটনায়। সময়টা ছিল 2018। আমি ক্লাস 9-এর একজন শিক্ষার্থী। আমার ক্লাসের একটি মেয়ে আমাকে প্রস্তাব দেয়। আমি সরাসরি তাকে অপমান করে না বলে দেই। আমি হোস্টেলে থাকতাম। 1 মাস পরে আমি হোস্টেল থেকে বাসায় যাই। বাসায় 2 দিন থাকার পরে যেদিন আমি হোস্টেলে যাব, এমন সময় আম্মু বলছে, তোমাকে আর পড়ালেখা করতে হবে না। আমি আম্মুকে বললাম, কি হয়েছে, কেন তিনি এমন করছেন কেন? তিনি আমাকে কোনো প্রশ্নের উত্তর দিলেন না। আমার মন খুব খারাপ হয়ে গেল। আম্মু আমাকে কারোর সাথে মিশতে দিতেন না। আমার ফোন কেড়ে নিয়েছিলেন, যার কারণে কারোর সাথে যোগাযোগও করতে পারছিলাম না। এভাবে 1 সপ্তাহ পার হয়ে যায়। আব্বু বাইরে থাকতো, যার কারণে আমি স্কুলে না যাওয়ার ব্যাপারে তিনি কিছুই জানতেন না। আম্মু একদিন নানু বাড়ি যাবে বলে জানান। তিনি চলে যাওয়ার পরে আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি বাজার থেকে কিছু জিন এবং ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত বই কিনে আনি। তারপরে এগুলো পড়া শুরু করে দেই। আম্মু 3 দিন পরে বাসায় ফিরে এলেন। আমি প্রত্যেক রাতে আম্মু ঘুমিয়ে গেলে এইসব বই পড়তাম। 15 দিনে 10 থেকে 12টার মতো বই শেষ করে দেই। আমার প্ল্যান ছিল এরকম যে আম্মু যেন স্বপ্ন দেখেন যে আমি স্কুলে না যেতে পারার দুঃখে সুইসাইড করছি। তারপরে আমি কাজ শুরু করে দেই।
এই কাজ করার জন্য ব্যবহার করতাম আম্মুর চুল এবং ব্যবহার করা কাপড়। 15 দিন আমি বিভিন্নভাবে ব্ল্যাক ম্যাজিক অ্যাপ্লাই করার চেষ্টা করি, কিন্তু কোনো উন্নতি দেখতে পাই না। প্রতিদিনের মতো আমি ব্ল্যাক ম্যাজিকের সূত্রগুলো অ্যাপ্লাই করে ঘুমিয়ে পড়ি। স্বপ্নের মধ্যে বিশাল এক অবয়ব আমাকে বলে, তুই যা চাস তাই হবে, কিন্তু তার বিনিময়ে তোকে 4টা মুরগি দিতে হবে। আমি মনে করেছিলাম যেহেতু অনেক দিন থেকে এগুলো চিন্তা করছি, তাই হয়তো এগুলো স্বপ্নে দেখছি। পরে আবার সেই স্বপ্ন দেখি। তারপরে আমি ডিসাইড করলাম যে আমি মুরগিগুলো রেখে আসব। পরের দিন রাত 2টার দিকে আমাদের যেখানে মুরগি রাখা থাকে সেখান থেকে 4টি মুরগি নিয়ে যাই এবং কিছু লোম আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দিই, যাতে আম্মু মনে করেন যে কিছুতে মনে হয় মুরগিগুলোকে ধরে নিয়ে গিয়েছে। মুরগিগুলোকে জবাই করে রেখে আসি সেই জায়গায় যেখানে রাখতে বলা হয়েছিল। পরের দিন রাতের বেলা আমি ঘুমিয়ে আছি, এমন সময় আম্মু এসে আমাকে ডাক দেন। তখন রাত 3টা। আমি আম্মুকে বললাম, কি হয়েছে আম্মু, এত রাতে ডাকছো কেন? কিছু না, তুমি ঘুমাও। সকালে ঘুম থেকে উঠে আম্মু হোস্টেলে ফিরতে বলে। রাসেল ভাই, আমি তো খুশি হয়ে গেলাম। 1.5 মাস পরে স্কুলে আসলাম। এর মধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে। আমি ছিলাম ক্লাসের ফার্স্ট। আমাদের স্কুলে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার রেজাল্ট মিলে গড় করে রেজাল্ট করা হয়। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার রোল তো অনেক দূরে চলে যাবে। একদিন আমাকে একজন স্যার ডেকে পাঠালেন। আমি স্যারকে সালাম দিয়ে রুমে ঢোকার পারমিশন ছিলাম। তার নাম শুভ, ছদ্মনাম। স্যার বললেন, তোমার কাছে এগুলো আশা করিনি, তোমার মতো ছেলে এগুলো করতে পারলো? আমি স্যারকে কিছু খুলে বলার জন্য অনুরোধ করলাম। স্যার যেটা বললেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি নাকি ফাতেমা নামে আমার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিয়েছি এবং তাকে কুপ্রস্তাবও দিয়েছি। এটা শোনার পরে আমার প্রচন্ড রাগ হচ্ছিল। আমি স্যারকে সবকিছু খুলে বললাম। স্যার আমার কথা বিশ্বাস করলেন। স্কুলের সবাই আমার দিকে যেন কেমন করে তাকায়। আমি আম্মুকে ফোন দিই, কেন আমাকে এতদিন স্কুলে আসতে দেননি। আম্মু আমাকে বলতে চাচ্ছিলেন না। আমি জোর করার ফলে আম্মু সবকিছু খুলে বললেন। ফাতেমা আম্মুর কাছে ফোন করে কাঁদতে কাঁদতে বলে যে আমি নাকি তাকে প্রেমের প্রস্তাব দিয়েছি, কুপ্রস্তাব দিয়েছি। আমি তখন আম্মুকে জিজ্ঞেস করে বললাম, তাহলে তুমি আমাকে কেন আবার স্কুলে পাঠালে? আম্মু বললেন, আমি স্বপ্ন দেখেছিলাম যে তুমি স্কুল যেতে না পারার কারণে গলায় দড়ি দিয়েছ। সেই ভয়েই সেদিন তোমাকে রাতে ডাক দিয়েছিলাম। ফোন রেখে দিলাম। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম যে ফাতেমার ওপর ব্ল্যাক ম্যাজিক করব। যেই সিদ্ধান্ত সেই কাজ। বাজার থেকে বেশ কিছু ব্ল্যাক ম্যাজিকের বই নিয়ে পড়তে শুরু করলাম। 1 মাস মতো সেই সব বই পড়েছিলাম। তারপরে সেগুলো সাধনা করা শুরু করে দিলাম। বিভিন্ন গাছের উপর ব্ল্যাক ম্যাজিক করতে লাগলাম, কিন্তু আমি চাইতাম একটা, হয়ে যেত আরেকটা। যেমন ধরুন, গাছের পাতা যেন পড়ে যায়, কিন্তু দুঃখের বিষয় যে এই গাছটি মারা যেত এরকম। আমি আমার শরীরে জিন আনার চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। একদিন রাতে ঘুমিয়েছিলাম, এমন সময় স্বপ্নে দেখলাম সেই অবয়বটা আমাকে গম্ভীর স্বরে বলছে, কি চাস তুই? আমি বললাম ফাতেমা যেন অসুস্থ হয়ে যায় এবং তার যেন বিয়ে হলে বিয়ে না টেকে। অবয়বটি গম্ভীর স্বরে বলল যে এই কাজের জন্য ফাতেমার চুল আর ব্যবহার করা কাপড় লাগবে, আর পারিশ্রমিক হিসেবে 6টা মুরগি। আমি রাজি হয়ে গেলাম। আমার পড়ালেখা কিছুই হয় না। আমি শুধু চিন্তা করি কিভাবে ফাতেমার চুল আর কাপড় জোগাড় করতে পারবো। অবশেষে প্ল্যান করলাম যে বেঞ্চে ফাতেমা বসে সেখানে কাটা মেরে রাখবো, আর বেঞ্চে কোনো সুপার গ্লু টাইপের আঠা লাগিয়ে রাখবো, যাতে করে সে যখন বসবে তখন তার কাপড় ছিঁড়ে সেখানে আটকে যায় এবং হেলান দিলে যেন চুল লেগে যায়, মানে কোনো জায়গায় চুল লেগে যায় এরকম কোনো জায়গাতেও আঠা লাগিয়ে রাখবো। প্ল্যান অনুযায়ী আমি কাজ করি, কিন্তু দুঃখের বিষয় এই যে সেদিন ফাতেমা ওই বেঞ্চে বসেনি। কি করব বুঝে উঠতে পারছিলাম না। কিছুদিন পরে আমার এক বান্ধবীর বিয়ে। আমাদের শাখার বেশ কিছু ছেলেমেয়েকে দাওয়াত দিল। এর মধ্যে আমি আর ফাতেমাও ছিল। বিয়ে বাড়িতে বান্ধবী এবং তার স্বামীর সাথে ফ্রেন্ডরা গ্রুপ ফটো তুলতে থাকে। আমি প্ল্যান করলাম যে করেই হোক আমি ফাতেমার পেছনে বা পাশে দাঁড়াবো, যাতে কাঁচি দিয়ে চুল এবং কাপড় কেটে নিতে পারি। বিয়ের দিনের অপেক্ষা করতে লাগলাম। বিয়ের দিন সাথে করে একটা